ওকে, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা আর হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। এই দুইটা ভাষা ছিল হচ্ছে নিম্ন স্তরের ভাষা। আজকে আমরা যেগুলোতে যাব সেগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষায়। অর্থাৎ আজকে আমরা যে ভাষাগুলো পড়বো এই সবগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা, বা হচ্ছে 3GL বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো এইখানে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যে প্রথম প্রজন্ম যে ভাষা আছে মেশিন ভাষা, এটা ছাড়া যত ভাষা আছে এই ভাষাগুলো কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। এটার জন্য যেটা দরকার হয় অনুবাদক প্রোগ্রাম দরকার হয়, অর্থাৎ এটাকে ট্রান্সলেট করে দিতে হয়। কম্পিউটার ভাষাটাকে আমরা ট্রান্সলেট করে দিই। এই তৃতীয় প্রজন্মের ভাষাটা কবে এসেছে? প্রথম প্রজন্ম ছিল 1945 থেকে 50-এর আগ পর্যন্ত, দ্বিতীয় ছিল 1950 থেকে 60-এর আগ পর্যন্ত, আর তৃতীয় হচ্ছে 1960 থেকে 70 সাল। সবাই একটু সালটা লিখে ফেলি সবাই তাড়াতাড়ি করে, যে 1960 থেকে 70 সাল এই যে সময়টা, এটাকে আমরা বলি হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। 1960 থেকে 70 সাল এই যে সময়টা, এটাকে আমরা বলি হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। তো এই তৃতীয় প্রজন্মের ভাষা যেটা, এটা নিয়ে আমরা এখন যা বলবো। তো তৃতীয় প্রজন্মের ভাষাগুলো হচ্ছে অনেক ভাষা আছে এখানে। অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে 3GL বা হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো এই তৃতীয় প্রজন্মের ভাষার অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে 3GL মানে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা নাম। আরেকটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা এটা হচ্ছে আরেকটা নাম। আর ইংলিশে বলে এটাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা বলি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা, এইটা হচ্ছে মানুষের কাছাকাছি ভাষা। মানুষের কাছাকাছি ভাষা কেন বললাম? কারণ এই ভাষায় আমরা প্রোগ্রাম লিখতে পারি সহজে, আমরা সহজে বুঝতে পারি, এই জন্য এটাকে বলা হয় মানুষের কাছাকাছি ভাষা। এখন এই যে হাই লেভেল ভাষা যেটা আছে, এটা আমাদের জন্য সুবিধা কেন? কারণ আমরা সহজে এটা লিখতে পারি, আমরা এটা বুঝতে পারি, আমরা এটাকে হচ্ছে মনে রাখতে পারি, আমরা এটাকে এডিট করতে পারি, আমাদের সুবিধা মতো আমরা করতে পারি। কারণ এই ভাষাটা হচ্ছে ইংরেজি ভাষার কাছাকাছি। অর্থাৎ ইংরেজি ভাষার বিভিন্ন ওয়ার্ড দিয়ে আমরা কি করি, এই ভাষাটা হচ্ছে লিখি। তাই হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে এই ভাষাটা আমাদের জন্য সহজ। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই ভাষার বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবো। বৈশিষ্ট্য মানে হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে সুবিধা, একটা হচ্ছে অসুবিধা, মনে রাখতে হবে। বৈশিষ্ট্য মানে হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে সুবিধা, একটা হচ্ছে অসুবিধা। আমি সবগুলো হচ্ছে এখন প্রথমে লিখবো সুবিধা, তারপরে লিখবো অসুবিধা। সবগুলোকে তুমি যখন একসাথে কম্পাইল করবা তখন সেটা হয়ে যাবে হচ্ছে বৈশিষ্ট্য। তো সবাই তাড়াতাড়ি করে খাতায় লিখে ফেলো। প্রথমে লিখে ফেলো হচ্ছে সুবিধা। কার সুবিধা? তৃতীয় প্রজন্মের ভাষার সুবিধা। তো তৃতীয় প্রজন্মের ভাষার যে প্রথম সুবিধা সেটা হচ্ছে কি, আহ এই ভাষায় হচ্ছে আমরা কি করতে পারি, তাড়াতাড়ি প্রোগ্রাম রচনা করতে পারি। কেন? কারণটা হচ্ছে কি, এটা তো আমরা বুঝি, এটা তো আমাদের ভাষা। তাই কি করতে পারি, আমরা এই ভাষায় তাড়াতাড়ি প্রোগ্রাম লিখতে পারি। তো যারা পরে জয়েন করেছো তারা একটু কষ্ট করে তাড়াতাড়ি লিখে ফেলো যে তৃতীয় প্রজন্মের ভাষার সুবিধা। আমরা এখন সুবিধা নিয়ে কথা বলছি। তৃতীয় প্রজন্মের ভাষার সুবিধা হলো, এক নম্বর সুবিধা যেটা, সেটা হচ্ছে এই ভাষায় তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়। তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়। সবাই লিখে ফেলো, এই ভাষায় তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়। আচ্ছা, এটা হলো একটা সুবিধা। দুই নম্বর সুবিধা হচ্ছে আমরা যখন এই ভাষায় প্রোগ্রাম লিখবো তখন আমাদেরকে হার্ডওয়্যার নিয়ে ভাবতে হবে না। অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার কি দিয়ে তৈরি বা হচ্ছে এটা কোন কোম্পানির কম্পিউটার, এগুলো নিয়ে আমাকে ভাবতে হবে না। তাই আমরা যেটা করবো, আমরা 2 নম্বর পয়েন্টটা লিখবো হচ্ছে প্রোগ্রাম লেখার জন্য হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয় না বা কম্পিউটারের গঠন সম্পর্কে জানতে হয় না। কি লিখবো? প্রোগ্রাম রচনা করার জন্য বা প্রোগ্রাম লেখার জন্য হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয় না, অথবা কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে হয় না। প্রোগ্রাম লেখার জন্য প্রোগ্রাম লেখার জন্য হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয় না, অথবা কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে হয় না। কি লিখলাম আমরা? প্রোগ্রাম রচনা করার জন্য হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয় না এবং কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে হয় না। এরপরে যে পয়েন্ট আছে, এর পরের পয়েন্ট আমরা লিখবো হচ্ছে মানুষের জন্য এই ভাষা শেখা সহজ। মানুষের জন্য এই ভাষা শেখা সহজ। মানে আমরা যদি কম্পেয়ার করি নিম্ন স্তরের ভাষার সাথে, তখন আমরা দেখবো যে এই ভাষাটা হচ্ছে আমাদের জন্য সহজ। সবাই লিখে ফেলি, মানুষের জন্য এই ভাষা শেখা সহজ। তো আমরা হচ্ছে আমাদের জন্য কি করি, আমরা হচ্ছে এই ভাষাটা আমাদের জন্য খুব সহজ হয়। তো আমরা লিখে ফেলি মানুষের জন্য এই ভাষা শেখা তুলনামূলক সহজ। মানুষের জন্য এই ভাষা শেখা সহজ। তারপরে যে পয়েন্টটা লিখবো আমরা, এরপরের প্রোগ্রামটা যদি তোমরা লিখে থাকো মানুষের জন্য এই ভাষায় প্রোগ্রাম লেখা সহজ, তারপর লিখা হচ্ছে কোন একটি প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। মানে ধরো তুমি একটা প্রোগ্রাম লিখছো, লেখার পরে তোমাকে ভাবতে হবে না যে এটা কি এই অপারেটিং সিস্টেমে চলবে, এটা কি এই আমি তো ইন্টেলের জন্য করেছি, এটা কি হচ্ছে এইচপি প্রসেসরের জন্য চলবে, এরকম ভাবতে হবে না। তো ডিরেক্ট আমরা বলতে পারি যে
একটা যেকোনো যেকোনো লিখিত প্রোগ্রাম বা যেকোনো প্রোগ্রাম বা কোনো একটা লিখিত প্রোগ্রাম যেকোনো কম্পিউটারে চলবে। তাহলে আমরা এটা কি লিখবো যে এই ভাষায় লিখিত প্রোগ্রাম যেকোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। এই ভাষায় লিখিত প্রোগ্রাম যেকোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। এই ভাষায় লিখিত প্রোগ্রাম যেকোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। এই ভাষায় লিখিত প্রোগ্রাম যেকোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। তো এইগুলো ছিল সুবিধা। সুবিধা আরো আছে। তার মধ্যে আরেকটা যদি আমি বলি সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশনের সুবিধা পাওয়া যায়। সবাই একটু লিখে নিই। লাইব্রেরি ফাংশনের সুবিধা পাওয়া যায়। এই লাইব্রেরি ফাংশনটা কি এটা আমরা সামনে পাবো। তো লাইব্রেরি ফাংশন হচ্ছে আহ, এই যে উচ্চস্তরের ভাষাগুলো এই ভাষাগুলোর জন্য নির্দিষ্ট কিছু ফাংশন আছে। অর্থাৎ কখন কোন কাজের জন্য কোনটা ব্যবহার করতে হবে, কোন কাজের জন্য কোন ফাংশন ব্যবহার করতে হবে, এরকম নির্দিষ্ট করে কিছু ফাংশন দেওয়া আছে। তো ফাংশন গুলো দেয়া থাকার কারণে যেটা হয় কাজ করার সময় আমাদের জন্য সুবিধা হয়, কারণ প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট কিছু ফাংশন আছে, এগুলো ব্যবহার করে আমরা ওই কাজটা সম্পন্ন করি বা ওই প্রবলেমটা সলভ করি। তো এই যে ফাংশন গুলো এগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তাহলে আমরা কি লিখলাম সবাই, সেটা হচ্ছে কি নির্দিষ্ট কাজের জন্য বা হচ্ছে আমরা কি বলবো যে হচ্ছে লাইব্রেরি ফাংশনের সুবিধা পাওয়া যায়। বলতে পারি যে এই ভাষায় লাইব্রেরি ফাংশনের সুবিধা পাওয়া যায়। লাইব্রেরি ফাংশনের সুবিধা পাওয়া যায়। লাইব্রেরি ফাংশনের সুবিধা পাওয়া যায়। তো এই যে পয়েন্ট গুলো এই সবগুলো পয়েন্ট ছিল হচ্ছে সুবিধা, কার সুবিধা, উচ্চস্তরের ভাষার সুবিধা। এখন আমরা যেটা দেখবো সেটা আমরা দেখবো হচ্ছে অসুবিধা। তো অসুবিধাটা যেটা আছে সেটা হচ্ছে প্রথম যে অসুবিধাটা, অসুবিধা হচ্ছে দেখো প্রথমে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে মেশিন ভাষা ছাড়া আহ বাকি যত ভাষা আছে এই কোনো ভাষাই কম্পিউটার বুঝে না। তাহলে আমরা সব জায়গায় কমন একটা পয়েন্ট লিখতে পারবো অসুবিধার কথা, যে এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। অর্থাৎ আমরা যে উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম লিখি সেইটা কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না। তাহলে আমরা এই পয়েন্টটা লিখবো যে এই ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। সবাই লিখে ফেলি, এই ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। এই ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। এই ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তাহলে এই যে পয়েন্টটা আমি বললাম, তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে একটা অসুবিধা। অর্থাৎ এই ভাষায় প্রোগ্রাম লিখলে এটা আমরা হচ্ছে আমাদের জন্য সুবিধা হয় কিন্তু কম্পিউটারের জন্য অসুবিধা হয়ে যায়। তো লিখলাম এই ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। এর পরে আমরা যেটা লিখবো পরের পয়েন্টটা 2 নাম্বারটা, যে প্রোগ্রাম লেখার পূর্বে 2 নাম্বার পয়েন্ট লিখে ফেলো, প্রোগ্রাম লেখার পূর্বে স্ট্রাকচার সম্পর্কে জানতে হয়। প্রোগ্রাম লেখার পূর্বে স্ট্রাকচার সম্পর্কে জানতে হয়। এই যে উচ্চস্তরের ভাষাগুলো আছে সবগুলো ভাষায় প্রোগ্রাম লিখতে গেলে তোমাকে ওই ভাষার নির্দিষ্ট যে স্ট্রাকচার আছে সেটা ফলো করতে হবে। এটা বাইরে গেলে প্রোগ্রাম রান করবে না বা হচ্ছে প্রোগ্রাম থেকে আমরা কোনো আউটপুট পাবো না। তাই হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে এই ভাষায় যখন আমরা প্রোগ্রাম লিখবো তখন আমাকে আগে থেকে প্রোগ্রামের স্ট্রাকচার জানতে হবে। তো এটা একটা অসুবিধা, আমার জন্য একটু কষ্ট হয়ে যায় প্রোগ্রামের স্ট্রাকচার জানাটা। তাই আমরা পয়েন্টটা লিখে নিব যে এই ভাষায় প্রোগ্রাম লেখার পূর্বে প্রোগ্রামের স্ট্রাকচার সম্পর্কে জানতে হয়। প্রোগ্রামের স্ট্রাকচার সম্পর্কে জানতে হয়। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট অসুবিধার। তো তারপর 3 নাম্বার যেটা আছে 3 নাম্বার হচ্ছে এখানে লিখবো হচ্ছে যে আহ নিম্ন স্তরের ভাষার তুলনায় বেশি মেমোরির প্রয়োজন হয়। নিম্ন স্তরের ভাষার তুলনায় বেশি মেমোরি লাগবে এখানে। অর্থাৎ এখানে আমরা যখন ইংলিশ যে ওয়ার্ড গুলো আছে লিখি, এই ওয়ার্ড গুলো লেখার পর এগুলাকে বাইনারিতে কনভার্ট করতে হয়। বাইনারিতে কনভার্ট করলে অনেকগুলো 0 1 0 1 হয়ে যায়। তো অনেকগুলো 0 1 হয়ে যাওয়ার কারণে এখানে মেমোরিটা বেশি লাগে। তাই এটা হচ্ছে একটা অসুবিধা। আমরা কি লিখবো যে এখানে আহ নিম্ন স্তরের ভাষার তুলনায় বা লো লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় বেশি মেমোরির প্রয়োজন হয়। বেশি মেমোরির প্রয়োজন হয়। নিম্ন স্তরের ভাষার তুলনায় বেশি মেমোরির প্রয়োজন হয়। পরের যে পয়েন্ট আছে এর পরের পয়েন্ট আমরা লিখবো হচ্ছে নতুন পয়েন্ট, সেটা লিখবো হচ্ছে দক্ষতাটা কম। কেন দক্ষতা কম দেখো, আমি যখন এখন কথা বলছি তুমি সরাসরি বুঝতে পারছো, তার মানে তুমি সাথে সাথে লিখতে পারছো। কারণ আমি যদি এখানে ইংলিশে কথা বলতাম বা অন্য কোনো একটা ভাষায় কথা বলতাম তোমাকে একটু ধরতে টাইম লাগতো। তারপর তুমি এটাকে ট্রান্সলেট করতে বাংলায়, তারপর তুমি লিখতা। তাহলে এই যে আমি হচ্ছে এখন কথাটা বললাম, আহ, এই কথাগুলো তুমি সরাসরি শুনতে পাচ্ছ। আবার কম্পিউটারে যখন আমরা মেশিন ভাষায় প্রোগ্রাম লিখবো কম্পিউটার সরাসরি মেশিন ভাষা বুঝতে পারবে। তো এই যে মেশিন ভাষা বুঝতে পারবে তখন সাথে সাথে সে কাজও করতে পারবে। তো এই জন্য আমরা বলছি হচ্ছে এই ভাষায় যখন প্রোগ্রাম আমরা লিখবো, লিখলে কি হবে, প্রোগ্রামটা রান করতে বা হচ্ছে প্রোগ্রামটা প্রথমে সে বুঝবে তারপর সে রান করাবে। তো এই রান করাতে টাইম লাগে বেশি, তাই হচ্ছে আমরা বলতেছি যে দক্ষতাটা কম। কার দক্ষতা কম? এই উচ্চ স্তরের ভাষার দক্ষতা কম তার তুলনায় নিম্ন স্তরের ভাষার তুলনায়। কারণ এখানে সে প্রথমে ট্রান্সলেট করবে তারপর হচ্ছে গিয়ে কি করবে, সে প্রোগ্রামটাকে রান করাবে। তাই আমরা বললাম হচ্ছে দক্ষতাটা কম কার তুলনায়, নিম্ন স্তরের ভাষার তুলনায়। তাহলে এই যে যেগুলো লিখলাম এগুলো হচ্ছে আমাদের
অসুবিধা, কার কার অসুবিধা? সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অসুবিধা। তো আরো যদি কিছু লিখতে চাও সেটা আরো অনেক কিছু লিখা যায়। যেমন হচ্ছে আমরা বলতে পারি এখানে অনুবাদক প্রোগ্রামের দরকার হয়। নিম্ন স্তরের ভাষায় তো অনুবাদক প্রোগ্রাম লাগতো না। কিন্তু এখানে কি লাগে? অনুবাদক প্রোগ্রাম লাগে। এটাও চাইলে লিখতে পারো যে এখানে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। এখানে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। অনুবাদক প্রোগ্রামের কাজ কি? সে ট্রান্সলেট করে দেয়। ট্রান্সলেটর প্রোগ্রামগুলোকে আমরা বাংলায় বলি অনুবাদক প্রোগ্রাম। তো এই অনুবাদক প্রোগ্রামটা কি করে? ট্রান্সলেট করে। এখন আমরা নিম্ন স্তরের এই যে উচ্চ স্তরের ভাষা যেটা আছে সেখানকার ২-১ টা ভাষার উদাহরণ দেখবো। আমাদের স্লাইডে সুন্দর করে দেয়া আছে। এখানে ধরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, এখানে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে। তার মধ্যে হচ্ছে ফোরট্রান আছে। এটা একটা ভাষার নাম ফোরট্রান। তারপর হচ্ছে প্যাসকেল আছে, কোবল আছে, ফোরট্রান আছে, প্যাসকেল আছে, কোবল আছে। এর বাইরে আছে বেসিক, BASIC বেসিক। এরকম অনেকগুলো ভাষা আছে। তো এখানে এই যে সি প্লাস প্লাস এগুলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ধরা হয়েছে। এগুলো উচ্চ স্তরের ভাষার মধ্যে পড়ে। তো এটাকে আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজে আলাদা একটা ক্যাটাগরি করেছি। যদিও এগুলো উচ্চস্তরের ভাষার একটা অংশই। তো আমরা এই ৩ টা উদাহরণ লিখি ১ম এ যে উচ্চস্তরের ভাষার উদাহরণ হচ্ছে ফোরট্রান। সবাই একটু উদাহরণ লিখি ফোরট্রান, তারপর হচ্ছে প্যাসকেল। এখানে যে নামগুলো দেয়া আছে দেখো হাই লেভেলের মধ্যে ৩ টা নাম দেয়া আছে। যেহেতু আমরা এখন হাই লেভেল করছি তো এখানে লিখবো ফোরট্রান, তারপর লিখবো হচ্ছে প্যাসকেল, তারপর লিখবো হচ্ছে কোবল। ফোরট্রান, প্যাসকেল, কোবল এই ৩ টা ভাষার নাম লিখবো। পাশাপাশি লিখবো হচ্ছে বেসিক, BASIC। এখানে পরের স্লাইডে এরকম অনেকগুলো প্রোগ্রামিং ভাষার নাম দেওয়া আছে। তো এই যে প্রোগ্রামিং ভাষাগুলো এই সবগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষার মধ্যে পড়ে। আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ২ টা ক্যাটাগরিতে ভাগ করি, নিম্ন স্তর আর হচ্ছে উচ্চ স্তর। তো নিম্ন স্তরের মধ্যে মেশিন আর হচ্ছে অ্যাসেম্বলি আর বাকি যত ভাষা আছে সবগুলো হচ্ছে কোথায়? উচ্চ স্তরের মধ্যে পড়বে। তো আমি বেসিকের কথা বলেছিলাম। এই যে আমি এখানে বেসিকটা দেখতে পাচ্ছি BASIC। তো এই যে BASIC এটা হচ্ছে ক্যাপিটালে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের উচ্চ স্তরের ভাষা। এখানে আরো আছে। এই যে আর আছে, পাইথন আছে। পাইথন এগুলো উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে? ফোরট্রানের কথা বললাম আমি। তো এই যে ভাষাগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে আমাদের উচ্চস্তরের ভাষা। তো তোমরা হচ্ছে আমি যে কয়েকটা বলেছি সেই নামগুলো একটু টুকে নাও, এগুলো আমাদের এমসিকিউর জন্য কাজে দিবে। এরপর হচ্ছে প্রোগ্রামিং ভাষার যে হিস্ট্রিটা কিভাবে এসেছে, উচ্চস্তরের ভাষাগুলো কিভাবে এসেছে। তো উচ্চস্তরের ভাষা যেগুলো এসেছে সেগুলো হচ্ছে তোমার এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে পাইথন আছে, পাইথনের পরে জাভাস্ক্রিপ্ট আছে, এরকম জাভা আছে, সি হ্যাশ আছে, এরকম অনেকগুলো জিনিস দেওয়া আছে। তো এটা আমরা পরবর্তী ক্লাসে একটা ভিডিও দেখবো। তো ভিডিও দেখে ভিডিওর মধ্যে আমরা দেখবো যে আস্তে আস্তে কোন কোন ভাষার জনপ্রিয়তা কিভাবে বৃদ্ধি পেয়েছে বা কিভাবে আস্তে আস্তে মানুষ একটা প্রোগ্রামিং ভাষা থেকে আরেকটা প্রোগ্রামিং ভাষাতে হাত মারছে। অর্থাৎ তুমি সি চালাচ্ছ, কয়েকদিন পরে তোমার মনে হচ্ছে আচ্ছা সি প্লাস প্লাস একটু টেস্ট করে দেখি এটা কেমন পারি কিনা। তো তারপর দেখা গেলো তোমার সি প্লাস শেখার পরে তোমার ভালো লাগছে, তুমি সি প্লাস আবার কাজ নিয়ে করা শুরু করলা। এরকম করে করে যে বর্তমান যে সময়টা আছে মানুষ হচ্ছে বর্তমান সময় ২-৩টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক বেশি শিখছে। তার মধ্যে হচ্ছে পাইথন হচ্ছে একটা, পাইথন আছে, তারপর হচ্ছে ইদানিং আবার আর শিখছে। তো এই যে তোমার মানুষের যে চয়েসটা চেঞ্জ হচ্ছে এটাকে ভিডিওর মাধ্যমে সুন্দর করে প্রেজেন্ট করা হচ্ছে, এটা আমরা হয়তো পরে দেখবো। তো এরপরে আমরা যাবো হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষায়। আমরা তখন কথা বলছিলাম তৃতীয় প্রজন্মের ভাষায়। এখন আমরা দেখবো হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। তো চতুর্থ প্রজন্মের যে ভাষা আছে এটাকে আমরা বলি হচ্ছে 4GL, 4GL বা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 4GL বলি বা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অতি উচ্চ স্তরের ভাষা। ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা। তো আমরা তৃতীয় প্রজন্মের ভাষাকে বলছিলাম উচ্চ স্তরের ভাষা, আর চতুর্থটা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, অর্থাৎ ওইটা থেকে আরেকটু বেশি উচ্চ স্তরের ভাষা। তো এটাকে আমরা বলেছি 4GL, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সালটা আমরা একটু লিখে নিব। প্রথমে আমরা বলেছিলাম প্রথম প্রজন্ম 1945, তারপরে হচ্ছে 50, তারপর হচ্ছে 60। আর এই যে চতুর্থ প্রজন্মের ভাষা এটা হচ্ছে 1970 সাল থেকে 1980 সাল পর্যন্ত। তো সবাই লিখে নেই যে চতুর্থ প্রজন্ম যে জেনারেশনটা এটা হচ্ছে 1970 থেকে 1980 সাল। তবে লিখে নেই 1970 থেকে 1980 সাল, এটা হচ্ছে চতুর্থ প্রজন্ম যে জেনারেশনটা সেটা। 1970 থেকে 1980 সাল এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষার যে জেনারেশন, যে সময়টা সেটা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। তো এইখানে যদি আমরা দুই একটা ভাষার উদাহরণ দিতে চাই, অর্থাৎ চতুর্থ প্রজন্মের যে ভাষাটা আছে সেটার উদাহরণ যদি আমরা দিতে চাই তাহলে আমরা প্রথমে যেটা বলে নিব সেটা হচ্ছে এখানকার যে ভাষাগুলো আছে। তো এই ভাষাগুলো সাধারণত বেশিরভাগই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড। অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণ ডেটা থাকবে, হ্যাঁ, যেখানে প্রচুর পরিমাণ ডেটা থাকবে ওই ডেটাগুলোকে ম্যানেজ করার জন্য এই চতুর্থ প্রজন্মের ভাষাগুলো বেশি ইউজ করা হয়। যেমন ধরো তোমার কলেজের বা তোমার কোনো একটা জায়গায় অনেক মানুষ একসাথে আছে, তাদের নাম, রোল, পদবি, সময়, বয়স, বেতন, আয়, ব্যয়, এই যা আছে সব তথ্য আমরা কি করি একটা জায়গায় জমা রাখি। তো জমা রাখার পরে কি করি এগুলো প্রয়োজনের সময় আমরা এডিট করি, প্রয়োজনের সময় আমরা আপডেট করি, প্রয়োজনের সময় আমরা বাদ দেই, অ্যাড করি।
যখন যেটা দরকার ডেটা আমার লাগলে খুঁজে বের করি, এরকম যে কাজগুলো করি। তো এই কাজগুলো করার জন্য দরকার হয় ডেটাবেস ম্যানেজমেন্ট বিভিন্ন সিস্টেম। তো আমাদের চতুর্থ প্রজন্মের যে ভাষাগুলো আছে তার মধ্যে অন্যতম একটা ভাষা হচ্ছে এসকিউএল। অন্যতম একটা ভাষা হচ্ছে এসকিউএল। এই যে এসকিউএল যে ভাষাটা আছে এটা বেসিক্যালি একটা ডেটাবেস ম্যানেজমেন্ট ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত। তো এখানে এসকিউএল হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষার একটা উদাহরণ। সবাই একটু লিখে ফেলো এসকিউএল। এসকিউএল টা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষার একটা চমৎকার উদাহরণ। এটা হচ্ছে ডেটাবেস নিয়ে মূলত কাজ করে। এখানে এসকিউএল এর যে পূর্ণরূপটা এটা একটু গুরুত্বপূর্ণ। STRUCTURE স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি শব্দের অর্থ হচ্ছে খুঁজে বের করা। কোয়েরি শব্দের অর্থ হচ্ছে খুঁজে বের করা। তো এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ডেটাবেজের অনেক ডেটা থেকে আমরা যদি নির্দিষ্ট কোনো ডেটা খুঁজে বের করি তখন আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। তো তো আমরা একটু লিখে নিলাম যে এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএল টা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষার একটা উদাহরণ। তো সবাই এটা একটু লিখে রাখি। তো চতুর্থ প্রজন্মের ভাষাগুলো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ডেটাবেজের সাথে সম্পর্কিত। ঠিক আছে? তো এখানের ভাষাগুলো সাধারণত হচ্ছে তোমার কুয়েরি করা মানে হচ্ছে ডেটা খুঁজে বের করা, তারপর হচ্ছে ইনপুট নেওয়া, আউটপুট দেওয়া, ডেটা রেকর্ড তৈরি করা, রিপোর্ট তৈরি করা, এই ধরনের কাজগুলো হচ্ছে করে কে চতুর্থ প্রজন্মের ভাষা। এই পয়েন্ট গুলো তোমরা পরে ভিডিওটা শুনে আবার এগুলো একটু লিখে নিবা। তো আমরা এখন যেটা করবো বৈশিষ্ট্য লিখে ফেলবো, চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আমরা যেটা লিখবো সুবিধা। প্রথমে আমরা লিখবো সুবিধা। তো সুবিধা যদি বলি, সুবিধা বললে সেটা কি হবে, এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষার তুলনায় সহজ। অর্থাৎ উচ্চ স্তরের যে ভাষাটা আছে এটা থেকে সহজ করার জন্যই চতুর্থ প্রজন্মের ভাষাটা নেওয়া হয়েছে, না হলে কিন্তু আমাদের দরকার ছিল না। যদি আমরা উচ্চ স্তরের ভাষাগুলো নিয়ে সন্তুষ্ট থাকতাম তখন কিন্তু আমাদের এটা দরকার ছিল না। তাহলে আমরা কি বলবো, আমরা সবাই একটু লিখে ফেলবো যে উচ্চ স্তরের ভাষার তুলনায় চতুর্থ প্রজন্মের ভাষায় বা 4GL এ প্রোগ্রাম লেখা সহজ। উচ্চ স্তরের ভাষার তুলনায় 4GL এ প্রোগ্রাম লেখা সহজ। উচ্চ স্তরের ভাষার তুলনায় 4GL এ প্রোগ্রাম লেখা সহজ। ওকে, 2 নম্বর পয়েন্ট লিখবো হচ্ছে সফটওয়্যার তৈরি করতে অর্থ এবং শ্রম বা সময় দুইটাই কম লাগে। কি লিখবো যে সফটওয়্যার তৈরি করতে বা প্রোগ্রাম তৈরি করতে, সফটওয়্যারই আমরা বলি আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সফটওয়্যার তৈরি করতে অর্থ এবং আহ, সময় দুটি কম লাগে। ইভেন হচ্ছে শ্রমও কম লাগে, কারণ এখানে প্রোগ্রাম লেখা সহজ। তাই অর্থ আমাদের বাঁচে, শ্রমও বাঁচে, মানে কষ্ট বাঁচে, আর সাথে হচ্ছে সময়ও বাঁচে। তাহলে আমরা কি লিখবো যে প্রোগ্রাম রচনা করতে বা সফটওয়্যার তৈরি করতে অর্থ, শ্রম এবং সময়ের সাশ্রয় হয়। অর্থ, সময় এবং শ্রমের সাশ্রয় হয়। তারপর লিখবো হচ্ছে 3 নাম্বার। তবে আমরা লিখে ফেলি 3 নাম্বার। তো 3 নাম্বার লিখবো হচ্ছে আহ, এটা কি করে, এটা হচ্ছে প্রোগ্রামের প্রসেসকে সহজ করে। মানে প্রোগ্রামের প্রসেস মানে হচ্ছে যেটা হচ্ছে রেজাল্ট। আমরা যখন প্রোগ্রাম করব তখন আমরা দেখবো যে প্রোগ্রাম প্রসেসিং করতে হয়, অর্থাৎ যে মূল যে কাজটা প্রোগ্রামের। ধরো তুমি দুইটার সংখ্যা ধরো তুমি দুইটার সংখ্যা যোগ করবা, তাহলে যোগ করলে এই যে আমি যোগফলটার জন্য সূত্র লিখবো A+B। তো এইটাকে বলা হয় হচ্ছে প্রসেসিং করা। তো এখানে যেটা হয় যে প্রোগ্রাম প্রসেসিংটা সহজ, অর্থাৎ এখানে আমরা লিখবো যে প্রোগ্রামিং প্রসেসকে সহজ করে। আমরা পয়েন্ট লিখবো প্রোগ্রামিং প্রসেসকে সহজ করে। লিখবো প্রোগ্রামিং প্রসেসকে সহজ করে, প্রোগ্রামিং প্রসেসকে সহজ করে। আর তৃতীয় প্রজন্মের ভাষার সাথে এখানে একটা মিল আছে, সেটা হচ্ছে তৃতীয় প্রজন্মের যে ভাষাগুলো আছে সেগুলো হচ্ছে তুমি চাইলেই একটা ভাষাকে অন্য একটা কম্পিউটারে ইউজ করতে পারবা। অর্থাৎ একটা কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করতে পারো। চাইলে এইখানেও কি লিখবো আমরা, যে এক কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে সহজে ব্যবহার করা যায়। এক কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে সহজে ব্যবহার করা যায়। সবাই লিখে নেই, এক কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম সহজেই অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়। এক কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম সহজেই অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়। এক কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম সহজেই অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়। এরপরে আমরা যে পয়েন্টটা লিখবো, তো এই ভাষাটার যে একটা সুবিধা, সুবিধাটা হচ্ছে কি, এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডেটাবেজের যে কাজগুলো আছে এগুলো আমরা খুব সহজে করতে পারি। এই পয়েন্ট আমরা লিখবো এখানে যে ডেটা সংরক্ষণ। পরের পয়েন্টে লিখবো ডেটা সংরক্ষণ। ডেটা সংরক্ষণ, তারপর রিপোর্ট তৈরি করা। সবাই লিখি ডেটা সংরক্ষণ, রিপোর্ট তৈরি করা, কুয়েরি করা। কুয়েরি করা, করসকার কু, অন্তস্থ একার, দীর্ঘইকার। ডেটা সংরক্ষণ করা, রিপোর্ট তৈরি করা, কুয়েরি করা ইত্যাদি কাজগুলো সহজে করা যায়। ইত্যাদি কাজগুলো সহজে করা যায়। ইত্যাদি কাজগুলো সহজে করা যায়। তাহলে ডেটা সংরক্ষণ করা, তারপর হচ্ছে
রিপোর্ট তৈরি করা, তারপর হচ্ছে কোয়েরি করা, এই যে কাজগুলো আছে এগুলো আমরা কি করতে পারি এখান থেকে সহজেই করে ফেলতে পারি। এরপর হচ্ছে আমরা যেটা করব, আ আরেকটা পয়েন্ট লিখবো। এখানে এই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। পয়েন্টটা একটু স্টার্ট দিয়ে রাখবা, একটু স্টার্ট দিয়ে লিখবা। তো হচ্ছে এখানে যখন আমরা প্রোগ্রাম লিখবো, হ্যাঁ? লেখার সাথে, সাথে কি হয়ে যাবে? কম্পাইল হয়ে যাবে। কম্পাইল মানে হচ্ছে আ তুমি যখন একটা প্রোগ্রাম লিখো, এটা তো ১ম এ এটাকে কনভার্ট করতে হয়। অর্থাৎ কম্পিউটার কি করে? এটা রিডিং করে। রিডিং করার পরে এটাকে পড়ার পরে এটাকে অনুবাদ করে। তারপর সে ফলাফল দেয়। তো প্রোগ্রাম যখন তুমি লিখবা, লাইন লিখার সাথে, সাথে এটা অটোমেটিক কম্পাইল হয়ে যেতে থাকবে। তাই হচ্ছে এটা কি করে? ফলাফলটা তাড়াতাড়ি দিয়ে দেয়। তো আমরা কি লিখবো? যে হচ্ছে আ প্রোগ্রাম লেখার সাথে, সাথেই কম্পাইল হয়ে যায়। প্রোগ্রাম লেখার সাথে, সাথেই কম্পাইল হয়ে যায়। আরেকটা সুবিধা লিখবো, প্রোগ্রাম লেখার সাথে, সাথেই কম্পাইল হয়ে যায়। প্রোগ্রাম লেখার সাথে, সাথেই কম্পাইল হয়ে যায়। প্রোগ্রাম লেখার সাথে, সাথেই কম্পাইল হয়ে যায়। এটা লেখা হয়ে গেলে আমরা এখন লিখবো হচ্ছে অসুবিধা। অর্থাৎ 4G এর ভাষার অসুবিধা। এখানে অসুবিধা খুব বেশি নেই। কারণ এই ভাষাটা আমাদের জন্য অনেক সুবিধাজনক। ছোটখাটো কিছু অসুবিধা আছে। তো অসুবিধা ১ নাম্বারটা লিখবো হচ্ছে যে অনেক বেশি মেমোরি প্রয়োজন হয়। লিখবো হচ্ছে ১ নাম্বার অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়। কারণ হচ্ছে এইগুলো সব ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বা ডেটাবেজের সাথে কানেক্টেড ল্যাঙ্গুয়েজ। তো এখানে তোমার কি হয় প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয়। তো এখানে হচ্ছে তোমার মেমোরিটা বেশি লাগে। লিখবো হচ্ছে অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়। অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়। অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়। তো এখানে হচ্ছে তোমার প্রোগ্রামটা কি হবে? সহজ হবে। ঠিক আছে? প্রোগ্রাম সহজ কিন্তু অনেক ক্ষেত্রে প্রোগ্রামটা বড় হয়ে যায়। সহজ হলেও প্রোগ্রাম লেখা সহজ কিন্তু প্রোগ্রাম তৈরি করতে গেলে যেহেতু সহজ, তো অনেক ক্ষেত্রে কি হবে? প্রোগ্রামগুলা দীর্ঘ হয়ে যায়। তো অনেক আমরা লিখতে পারি এই পয়েন্টে যে অনেক ক্ষেত্রে প্রোগ্রামের আকার বড় হয়ে যায়। 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 ৩ নাম্বার যে পয়েন্টটা, তো এই প্রোগ্রামটা যখন তুমি চালাবা, চালানোর ক্ষেত্রে তোমার হার্ডওয়্যারের যে ক্যাপাসিটি আছে, তোমার কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে, সেটার ক্যাপাসিটি কেমন তার উপর ডিপেন্ড করবে। তো এইটা একটা অসুবিধা যে প্রোগ্রামটা কতটুকু চলবে, কিভাবে চলবে, এটা কি ফলাফল তাড়াতাড়ি দিবে কিনা, এই বিষয়গুলা কার উপর নির্ভর করে? তোমার কম্পিউটারের হার্ডওয়্যারের উপরে। তো আমরা কি লিখবো? যে এটি কম্পিউটারের আ হার্ডওয়্যারের ক্যাপাসিটির উপর অনেকাংশে নির্ভর করে। এটি কম্পিউটারের হার্ডওয়্যারের ক্যাপাসিটির উপর অনেকাংশে নির্ভর করে। এইটি কম্পিউটারের হার্ডওয়্যারের ক্যাপাসিটির উপর অনেকাংশে নির্ভর করে। এটি কম্পিউটারের হার্ডওয়্যারের ক্যাপাসিটির উপর অনেকাংশে নির্ভর করে। এটি কম্পিউটারের হার্ডওয়্যারের উপর অনেকাংশে নির্ভর করে। ওকে, আশা করি সবাই লিখে ফেলেছি এটা। তো এইটুকু হচ্ছে আমাদের ছিল ৪র্থ প্রজন্মের সুবিধা-অসুবিধা অর্থাৎ বৈশিষ্ট্য। এখন আমরা দেখব হচ্ছে ৫ম প্রজন্ম। তো ১ম প্রজন্মে আমরা বলছিলাম নিম্ন স্তরের ভাষা, ২ নাম্বার ১ম ২ টা প্রজন্মকে বললাম নিম্ন স্তরের ভাষা। তারপর হচ্ছে যে ৩য় প্রজন্ম এটাকে আমরা বললাম উচ্চ স্তরের ভাষা। ৪র্থকে বললাম অতি উচ্চ স্তরের ভাষা। এরপর যেটা আসবে সেটাকে হচ্ছে বলা হয় স্বাভাবিক ভাষা বা হচ্ছে ন্যাচারাল ভাষা। এই স্বাভাবিক ভাষা কেন বলা হয়? তো এই ৫ম প্রজন্মের যে ভাষাটা, আমরা সালগুলো একটু খেয়াল করি। ১ম ছিল ১৯৪৫ থেকে ৫০, ৫০ থেকে ৬০, ৬০ থেকে ৭০, ৭০ থেকে ৮০। তো এই যে ৪৫ থেকে ৫০, ৫০ থেকে ৬০, ৬০ থেকে ৭০, ৭০ থেকে ৮০ এগুলা ছিল হচ্ছে আমাদের ১ম প্রজন্মের, ২য়, ৩য়, ৪র্থ প্রজন্মের এই সবগুলোর সময়। তো এখন যখন আমরা ৫ম প্রজন্ম নিয়ে কথা বলবো তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা ১৯৮০ সালে আসে। এটা ১৯৮০ সালে আসে কিন্তু বিষয়টা হচ্ছে এই ভাষাটা নিয়ে এখনো কাজ চলছে। এই ভাষাটা নিয়ে অনেক এখনো কাজ চলছে। তাহলে ১৯৮০ থেকে বর্তমান সময় যেটা আছে সেটা হচ্ছে এই প্রজন্মের ধরা হয়। অর্থাৎ ৮০ সালে এটা শুরু হয়েছে, এখনো এটা চলছে। অর্থাৎ এটা ডেভেলপিং একটা ভাষা। কেন এটা আমি বলছি যে এটা হচ্ছে স্বাভাবিক ভাষা? দেখো আমরা যখন কম্পিউটারকে দিয়ে কাজ করাই, আমরা হচ্ছে বাটনে প্রেস করি। এর ভিতরে অনেক প্রোগ্রাম লেখা থাকে। তারপর হচ্ছে বাটন প্রেস করলে এটা কাজ করে। তো এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এ এমন আ আ ভাষাটাকে এমনভাবে প্রয়োগ করা হচ্ছে, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হচ্ছে। মানে তুমি হচ্ছে যখন মোবাইলে সার্চ করছো কোনো কিছু, মুখে যখন বলো, হ্যাঁ, যে এই গানটা আসুক। একটা গানের নাম বললা, Google এ গিয়ে Google এর ভয়েসে সাথে, সাথে গানটা চলে আসলো। অথবা হচ্ছে Google অ্যাসিস্ট্যান্স আছে, সেখানে তুমি বিভিন্ন ধরনের সাপোর্ট পাও। আর এখনকার যে তোমার নতুন, নতুন যে ডিভাইস গুলো, সেখানে হচ্ছে অটোমেটেড অনেকগুলো সাপোর্ট সিস্টেম আছে যেটা হচ্ছে অটোমেটিক কি করে সফটওয়্যার এনালাইসিস করে আমাদের বিভিন্ন ফলাফল দেয়। যেমন কি করে তুমি শিডিউল দিয়ে রাখলে যে আমার কাজ হচ্ছে এখন তখন। সে কি করবে তোমাকে বারবার অ্যালার্ম দিয়ে মনে করে দিবে। এরকম অনেক সফটওয়্যার আছে। তো পঞ্চম প্রজন্মের যে ভাষাগুলো আছে এগুলো বেসিক্যালি হচ্ছে মানুষের ভাষার সাথে কি করে মিল রাখে। অর্থাৎ তুমি যখন ডিরেক্ট কম্পিউটারে কথা বলছো, মোবাইলে কথা বলছো, ইউটিউবে একটা গান সার্চ করছো মুখে বলে, কম্পিউটার কিন্তু বুঝে ফেলছে, মোবাইল কিন্তু বুঝে ফেলছে। তো এই যে ভাষাটা এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। তো এটা নিয়ে হচ্ছে বিজ্ঞানীরা কাজ করছেন যে
আমাদের যে অনুভূতিটা আছে, আমাদের যে চিন্তাগুলো আছে, আমাদের চিন্তাগুলো যদি যন্ত্রের মধ্যে সরাসরি চলে যায়, আমি ভাবছি যদি এই গানটা বাজতো, সাথে সাথে বেজে উঠলো, এই যে চিন্তাটা, এই যে কাজটা, এইটাই হচ্ছে পঞ্চম প্রজন্মের টার্গেট। এই প্রজন্মের ভাষা দিয়ে আমরা এই টার্গেটটা ফিল আপ করবো। তাহলে এটা যেহেতু হচ্ছে এখন ডেভেলপিং স্টেজে আছে, এটা নিয়ে আমি কিছু বলছি না। শুধু একটা জিনিস বলে রাখবো যে এখানে এটা হচ্ছে কি আহ, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটা ভাষা। এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এটা কাজে লাগবে। তো সবাইকে লিখে রাখতে পারি এই লাইনটা, এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি ভাষা। সবাইকে লিখি, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি ভাষা। এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি ভাষা। ওকে, এটা নিয়ে আমরা বেশি কিছু পড়বো না, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ডেভেলপিং স্টেজে আছে। এটা আরো আপডেট হচ্ছে, এটা নিয়ে কাজ চলছে। তো আমরা যে কয়েকটা দেখলাম এই সবগুলো ছিল হচ্ছে 5টা প্রজন্ম। তো তোমাদের আজকে যে অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টটা আমি একটু বলে আবার একটু বলে রাখি, সেটা হচ্ছে পরে বলে দেবো। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমরা গত ক্লাসে পড়েছিলাম মেশিন ভাষা আর অ্যাসাইন ভাষার পার্থক্য। ওই সেম পোস্টে যেখানে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, সেম পোস্টের কমেন্টে তোমরা এটা জমা দিবে। সেটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা আর উচ্চ স্তরের ভাষার পার্থক্য। পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলোর জন্য আলাদা পোস্ট আছে, তো এই অ্যাসাইনমেন্টটা আগের পোস্টে জমা দিতে হবে। নিম্ন স্তরের ভাষা আর উচ্চ স্তরের ভাষার পার্থক্য। আমরা তো নিম্ন স্তর আর উচ্চ স্তরের ভাষাগুলো দেখছিলাম, এটা নিয়ে কথা বলছিলাম, গত ক্লাসে কথা বলেছি। তো এই যে নিম্ন স্তর উচ্চ স্তরের ভাষার পার্থক্য, তো এইটা হচ্ছে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। সবাই একটু লিখে নিয়েছে আশা করি, নিম্ন স্তর উচ্চ স্তরের ভাষার পার্থক্য, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো এখন আমরা হচ্ছে 2-3টা পয়েন্ট লিখবো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো পয়েন্ট গুলো হচ্ছে সোর্স কোড আর হচ্ছে অবজেক্ট কোড। সোর্স কোড আর হচ্ছে অবজেক্ট কোড। সোর্স কোড আর হচ্ছে অবজেক্ট কোড। তো দেখো, সোর্স কোড কি আর অবজেক্ট কোড কি। ধরো তুমি যখন একটা প্রোগ্রাম লিখো, প্রোগ্রাম লেখার পরে কম্পিউটার কিন্তু সরাসরি বুঝে না। তো এই যে কম্পিউটার সরাসরি বুঝে না, এটাকে বুঝাইতে হয়, অর্থাৎ এটাকে কনভার্ট করতে হয়। তো আমরা যখন যে কোনো একটা ভাষায় প্রোগ্রাম লিখবো, আমরা যখন যে কোনো একটা ভাষায় প্রোগ্রাম লিখবো, তো এই যে যে কোনো ভাষায় প্রোগ্রাম লিখলে তখন আমরা সেটাকে কি বলি, তখন আমরা সেটাকে বলি হচ্ছে সোর্স কোড। এটাকে কনভার্ট করার পর আসে হচ্ছে অবজেক্ট কোড। অর্থাৎ সবাই আমরা একটু খাতা লিখি, সোর্স কোড, SOURCE, সোর্স কোড। আর লিখবো হচ্ছে অবজেক্ট কোড। সোর্স কোড আর হচ্ছে অবজেক্ট কোড। সোর্স কোডে লিখবো হচ্ছে যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স কোড বলে। লিখবো হচ্ছে যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স কোড বলে। তো ধরো আমি যদি বলি অ্যাসেম্বলি ভাষা, বলবে হ্যাঁ সোর্স কোড। উচ্চস্তরের ভাষা, হ্যাঁ সোর্স কোড। সি ভাষা সোর্স কোড। পাইথন সোর্স কোড। উচ্চস্তরের ভাষা সোর্স কোড। মানে মেশিন ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষায়, যে কোনো ভাষায় যদি আমরা প্রোগ্রাম লিখি সেটাকে বলি সোর্স কোড। আর যদি আমরা হচ্ছে এটাকে কনভার্ট করি মেশিন ভাষায়, তখন সেটাকে বলা হবে অবজেক্ট কোড। তো লিখতে হচ্ছে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট কোড বলে। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট কোড বলে। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট কোড বলে। তাহলে লিখলাম যে কোনো ভাষায়, মানে যে কোনো ভাষা বলতে মেশিন ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষা, ঠিক আছে, এগুলো ব্র্যাকেটে লিখে রাখবো যে মেশিন ভাষা ছাড়া। মেশিন ভাষা ছাড়া যে কোনো ভাষায় যদি আমরা প্রোগ্রাম লিখি,